প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজকের একীভূত শিক্ষা বিষয়ক কোর্সটি থেকে 6 নম্বর অধ্যায়ের কিছু অংশ অর্থাৎ বাংলাদেশের মাধ্যমিক শিক্ষায় জেন্ডার সমতা এবং আনয়নে সরকার ও অন্যান্য প্রতিষ্ঠানের কি ভূমিকা তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়সমূহ হচ্ছে জেন্ডার সমতা কি, মাধ্যমিক শিক্ষায় জেন্ডার সমতা বলতে আমরা কি বুঝি, মাধ্যমিক শিক্ষায় জেন্ডার সমতার বর্তমান অবস্থা কি বা বিশ্লেষণ সমূহ, জেন্ডার সমতা প্রতিষ্ঠায় বিদ্যমান বাধাসমূহ এবং মাধ্যমিক শিক্ষায় জেন্ডার সমতা তৈরিতে সরকার কি কি উদ্যোগ নিয়েছে, মাধ্যমিক বিদ্যালয়ে জেন্ডার সমতা আনয়নে কি কি কৌশল অবলম্বন করা হচ্ছে এবং বা কি কি কৌশল অবলম্বন করা উচিত তাই নিয়ে আজকে আলোচনা। তাহলে প্রথমে আমরা জানার চেষ্টা করি জেন্ডার সমতা বলতে আমরা আসলে কি বুঝি। আমরা বিগত অধ্যায় অর্থাৎ অধ্যায় 5-এ জেন্ডার সমতা সম্পর্কে জেনে এসেছি। জেন্ডার সমতা কি? জেন্ডারের মধ্যে সমতা অর্থাৎ ছেলে এবং মেয়ে তাদের ক্ষমতা সামর্থ্য অনুযায়ী যোগ্যতা অনুযায়ী যার যতটুকু পাওয়ার যোগ্যতা রাখে ক্ষমতা রাখে তাকে ততটুকু দেওয়া, সমান সুযোগ দেওয়া। যেমন একটা ছেলে যদি একটা ছেলে এবং মেয়ে সমান যোগ্যতা সম্পন্ন হয়ে থাকে তাহলে কোনো একটা কর্মক্ষেত্রে প্রবেশের ক্ষেত্রে সমান অবারিত প্রবেশাধিকার তাদেরকে দিতে হবে। দুজনই ভর্তি পরীক্ষায় সমান অংশগ্রহণ করবে। এই যে সমান সুযোগ দেওয়া, এটাকেই বলা হচ্ছে জেন্ডার সমতা। জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত অনলাইন ভিত্তিক তথ্য ভান্ডার তথ্য প্রকল্প 2015 প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী জেন্ডার বলতে নারী পুরুষের চাহিদা যোগ্যতা ও ক্ষমতা অনুযায়ী অধিকার ভোগ ও দায়িত্ব পালনের ক্ষেত্রে সমান ও অবারিত সুযোগ সুবিধাকে বোঝানো হয়। পরিবেশ অধিদপ্তরের জেন্ডার নীতিমালা 2016-তে বলা হয়েছে, নারীর সমতা প্রপঞ্চটি শুধুমাত্র একটি অর্থনৈতিক উন্নয়ন কৌশল হিসেবে নয়, এটি মানব সমাজের ইতিবাচক বিকাশের একটি মৌলিক মানবাধিকার। এই যে জেন্ডার সমতা, এই জেন্ডার সমতা করার, জেন্ডারের মধ্যে সমতা আনয়ন করার অন্যতম লক্ষ্য হচ্ছে দেশের বা বিশ্বের টেকসই উন্নয়ন নিশ্চিত করা। এই জেন্ডার সমতা কেন মাধ্যমিক স্তরে মাধ্যমিক বিদ্যালয়ে প্রয়োজন? আমরা চাই বা সরকার চায় বা বিশ্ব চায় নারীরাও তাদের ক্ষমতাটাকে দেখাক, তারাও সমানভাবে দেশের উন্নয়নে বিশ্বের উন্নয়নে সমানভাবে তাদের ক্ষমতাকে বাস্তবায়ন করুক, কার্যকর করুক। সেজন্য তারা মাধ্যমিক পর্যায় পার হয়ে যেন উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে এবং নিজের মেধাটাকে কাজে লাগাতে পারে। এজন্য যাতে তারা মাধ্যমিক পর্যায়ে ঝরে না পড়ে, মাধ্যমিক পর্যায়ে তাদের পড়াশোনা শেষ না হয়ে যায়, সে কারণে তাদেরকে মাধ্যমিক বিদ্যালয়ে জেন্ডার সমতার উপর জেন্ডার সমতা প্রতিষ্ঠায় বিদ্যমান বাধাসমূহ কি? সেখানে দেখা যাচ্ছে যে তাদের কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষা এবং উচ্চশিক্ষায় মেয়েদের হার কম। পাবলিক পরীক্ষা সমূহে মেয়েরা ছেলেদের চেয়ে যথেষ্ট ভালো করছে, কিন্তু কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষায় এদের অংশগ্রহণ নিয়েই বললেই চলে, খুবই কম। আর বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে আমরা আমাদের টিচাররাই দেখা যায়, শিক্ষকরাই দেখা যায় যে নিরুৎসাহিত করে স্টুডেন্টদেরকে, সেই মেয়ে শিক্ষার্থীদেরকে। তারা বলে, মানে পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে হোক, তারা বোঝানোর চেষ্টা করে যে মেয়েরা বিজ্ঞান শিক্ষা আসলে ভালো করতে পারবে না, যে তার প্রতি অনাগ্রহ দেখা যায়। পেশাগত কোর্সেও মেয়েদের অংশগ্রহণ কম দেখা যায়। এছাড়া ভৌত অবকাঠামোগত যে অসুবিধা সমূহ আছে, তাদের শৌচাগারের অভাব থাকতে পারে, বিল্ডিং এর অবকাঠামোগত সমস্যা মেয়েদের জন্য সমস্যা হতে পারে। তাছাড়া বাড়ি থেকে স্কুলের দূরত্ব যদি বেশি হয়, রাস্তাঘাটে চলতি পথে ইভটিজিং বা বিভিন্ন যৌন নির্যাতনের শিকার হয়, যৌন নিগ্রহের শিকার হয়, সেক্ষেত্রে মেয়েরা স্বাভাবিকভাবেই সামাজিকভাবে বা পারিবারিকভাবে স্কুলে আসে বাধাপ্রাপ্ত হয়। তারা স্কুলে স্বতঃস্ফূর্তভাবে স্কুল আসতে পারে না এবং মেধার যোগ্যতাটা প্রমাণ করতে পারে না। আর সর্বোপরি আমাদের দেশে প্রচুর অনেক আইন আছে, কিন্তু সেই আইনের অপপ্রয়োগ হচ্ছে, সঠিকভাবে ব্যবহার না হওয়ার কারণে, তারা সঠিক বিচার না পাওয়ার কারণে একবার যদি তারা বাধাপ্রাপ্ত হয়, দ্বিতীয়বার তারা সাধারণত এই পড়াশোনাটা চালিয়ে নিতে আর আনন্দ বা আগ্রহ প্রকাশ। মাধ্যমিক বিদ্যালয়ে জেন্ডার সমতা আনয়নে কি কি কৌশল অবলম্বন করা হয়েছে? ইউনেস্কো ব্যাংকক 2009 পরিচালিত একটি
সে দেখা গেছে যে ওনারা মানে এই ইউনেস্কো তখন কি করেছিল 2009 সালে 3টা গুরুত্বপূর্ণ কৌশলের কথা বলেছে যে মাধ্যমিক বিদ্যালয়ে জেন্ডার সমতা আনতে হলে 3টা গুরুত্বপূর্ণ কৌশলের দিকে গুরুত্ব দিতে হবে। তার মধ্যে একটা হচ্ছে জেন্ডার সচেতনতা বৃদ্ধি করা, 2 হচ্ছে জেন্ডার সংবেদনশীল শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি করা এবং জেন্ডার সহানুভূতিশীল শিক্ষা ব্যবস্থাপনা নিশ্চিত করা। জেন্ডার সচেতনতা বৃদ্ধি করতে হলে সাধারণত 4টা বিষয়কে বিবেচনা করা উচিত। 4টা বিষয় কি কি? যে জেন্ডার সংশ্লিষ্ট বিভিন্ন পরিভাষা এবং শব্দাবলী, তথ্য, জেন্ডার সাহিত্যে ব্যবহৃত ধারণাসমূহে পরিষ্কার বোধগম্যতা তৈরি করতে হবে। যেমন জেন্ডার সম্পর্কিত টার্মস গুলো কি কি সে সম্পর্কে জানার চেষ্টা করতে হবে। জেন্ডার কি, জেন্ডার সমতা কি, জেন্ডার সাম্য কি, জেন্ডার লেন্স কি, তারপর জেন্ডার বৈষম্য কি, জেন্ডার সংবেদনশীল কি, এই সমস্ত টার্মগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। প্রথমে এই বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। বিশ্বব্যাপী জেন্ডার সংক্রান্ত যে মানে জেন্ডার সমতা প্রতিষ্ঠা যে অঙ্গীকার সমূহ আছে তার সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। শিক্ষায় জেন্ডার ইস্যুর গুরুত্ব এবং তাৎপর্য উপলব্ধি করতে হবে। কিভাবে স্বীয় প্রতিষ্ঠানকে জেন্ডার সংবেদনশীল করা যায় তা নির্ধারণ করতে হবে। এরপর আসি জেন্ডার সংবেদনশীল শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি। জেন্ডার সংবেদনশীল শিক্ষা প্রতিষ্ঠান বলতে আসলে কি বোঝায়? আমরা জেন্ডার সংবেদনশীল বলতে কি বুঝি? এটা আমরা অধ্যায় 5-এ পড়ে আসছি, তারপরেও বলছি জেন্ডার সংবেদনশীল হচ্ছে জেন্ডারের প্রতি ইতিবাচক ধারণা করা। ছেলে হোক মেয়ে হোক, এরা যে নিজেদের যোগ্যতার প্রমাণ রাখতে পারে। একটা মেয়েও যে কোন একটা প্রতিষ্ঠানের প্রধান হতে পারে, একটা ক্লাসে ফার্স্ট হতে পারে, একটা ক্লাসে ভালো ক্যাপ্টেনের ভূমিকা পালন করতে পারে, অধিনায়ক হতে পারে। এই যে তারা যে পারে, এই যে মেয়েদের কাজটাকেও একবার পারলো, হ্যাঁ ওই একবারই পেরেছে এরকম না, তারা যে পারে তাদের কাজটাকে সম্মান দেওয়া, ইতিবাচক দৃষ্টিতে দেখা, মানে সবারই যে যোগ্যতা আছে, ভিতরে যে সুপ্ত প্রতিভা আছে, এটাকে সম্মান দেওয়া। সে ছেলে হোক মেয়ে হোক, সে সমানভাবে সম্মান দেওয়া। এটাকে জেন্ডার সংবেদনশীল বলছে। জেন্ডার সংবেদনশীল পরিবেশ তৈরি করতে, শিক্ষা পরিবেশ তৈরি করতে হলে কি করতে হবে? জেন্ডার সংবেদনশীল শিক্ষাক্রম তৈরি করতে হবে এবং জেন্ডার শ্রেণীকক্ষে যে পাঠ্য উপকরণগুলো ইউজ করা হবে সেগুলো কি করতে হবে? জেন্ডার সংবেদনশীল হতে হবে। যেমন আমরা সাধারণত দেখি যে আমাদের বইতে যে ছবিগুলো আছে, অফিসের কাজগুলো, কম্পিউটার চালানোর কাজগুলো একটা ছেলের ছবি দিয়ে দেওয়া হচ্ছে, আর একটা রান্নার ছবি, বাচ্চা লালন পালনের ছবি, সেক্ষেত্রে একটা মেয়ের ছবি দিয়ে দেওয়া হচ্ছে। কেন? এই বৈষম্যগুলো যাতে না হয় সেদিকে কারিকুলাম বা শিক্ষণ শেখানোর সামগ্রী উন্নয়ন করার সময় এই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। এরপর আসি জেন্ডার বান্ধব পরিবেশ তৈরি করতে হবে এবং সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের শিক্ষকদেরকেও জেন্ডার সংবেদনশীল হতে হবে। শিক্ষণ শেখানো কার্যাবলী এবং শিক্ষণ উপকরণ ক্ষেত্রে জেন্ডার সংবেদনশীলতা বিশ্লেষণ করতে হবে। কি অবস্থা আছে, ছেলেরা কি অবস্থা, ছেলেদের তুলনায় মেয়েরা কি পিছিয়ে আছে না মেয়েরা পারছে, কেন হচ্ছে না, কেন তারা করছে না, এই যে বিশ্লেষণ করা উচিত। তারপর সংবেদনশীল বিদ্যালয় পর্যবেক্ষণ, একটা জেন্ডার সংবেদনশীল বিদ্যালয় আদৌ তৈরি হয়েছে কিনা সেটা পর্যবেক্ষণের ব্যবস্থা করতে হবে এবং বিদ্যালয়ে জেন্ডার সংবেদনশীল শিক্ষণ সম্প্রদায়ও তৈরি করতে হবে। এই ব্যবস্থাগুলো যদি গ্রহণ করা হয় তাহলে জেন্ডার সংবেদনশীল শিক্ষা পরিবেশ সৃষ্টি করা সম্ভব। তাছাড়া জেন্ডার সহানুভূতিশীল শিক্ষা ব্যবস্থাপনা নিশ্চিত করা, সেটা কি? শিক্ষার মূল ধারায় জেন্ডার একীভূত করতে হবে। যে শিক্ষার মূল ধারায় জেন্ডার, শিক্ষার মূল ধারা কি? যে আমাদের যে আমাদের যে ট্র্যাডিশনাল শিক্ষাটা আছে সেটার মধ্যে জেন্ডারকে অন্তর্ভুক্ত করতে হবে, মূল ধারায় জেন্ডার অন্তর্ভুক্তি করতে হবে। শিক্ষার জেন্ডার সংবেদনশীল বাজেট করতে হবে। যদি টাকা না থাকে তাহলে কিসের কি, যত প্রকল্পই হোক না কেন, যত বাজেট প্রণয়নের সময় এটা অবশ্যই গুরুত্ব দিতে হবে যে জেন্ডার সংবেদনশীল এবং শিক্ষাক্ষেত্রের জন্য জেন্ডার সংবেদনশীল বাজেটের ব্যবস্থা করতে হবে। বিভিন্ন প্রকল্প কার্যক্রম নিতে হবে এবং শিক্ষা গবেষণা জরিপ চালানোর জন্য জেন্ডার সংবেদনশীল টার্মস এবং শর্তাবলী সম্পর্কে নির্ধারণ করে নিতে হবে যে কি কি ক্ষেত্রে আমরা একটা প্রকল্প নিচ্ছি, ঠিক কি কি উদ্দেশ্য নিয়ে করছি, কি কি কাজ করব,
সেটা ফিক্সড করে নিতে হবে, সেটা বলা হয়েছে। এবং এগুলোর মাধ্যমে জেন্ডার সংবেদনশীল শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা যায়। একটা বিদ্যালয়ে জেন্ডার সমতা সৃষ্টি করতে হলে কয়েকটা ধাপের প্রয়োজন। তার আগে বলে নেই যে এই যে ইউনেস্কো ব্যাংককের মতে যে সমাজের তথা বিদ্যালয়ে আমাদের জেন্ডার সমতা আনতে হলে বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট যে অংশীদাররা বা স্টেক হোল্ডাররা আছে তাদেরকে কি করতে হবে, সম্পৃক্ত করতে হবে জেন্ডার সমতা আনয়নে। তারা কারা কারা? ইউনেস্কোর মধ্যে 7 ধরনের স্টেক হোল্ডারদের সম্পৃক্ত করার কথা বলেছে। নীতি নির্ধারক, পরিকল্পনাবিদ, প্রকল্প কর্মসূচি কর্মকর্তা, ব্যবস্থাপক, শিক্ষণ উপকরণ ডেভেলপার, উন্নয়নকারী, শিক্ষক মন্ডলী ও প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, প্রশিক্ষক, জেন্ডার বিষয়ক প্রশিক্ষক এবং গবেষক। যারা নীতি নির্ধারণ করবেন তাদেরকে খেয়াল রাখতে হবে যে নীতিটা দিচ্ছি, যে পরিকল্পনা করছি, সেটা জেন্ডার সমতা আনয়নের সাথে সম্পৃক্ত কিনা। তাছাড়া এরপর প্রকল্প যারা তাদেরকেও খেয়াল করতে হবে। আমরা শিক্ষণের যে উপকরণ ডেভেলপ করবে, যারা প্রদান করবে, তাদেরকে ওই জেন্ডার সম্পর্কে ধারণা দিতে হবে। শিক্ষক মন্ডলী প্রতিষ্ঠান প্রধানকে তো অবশ্যই থাকতে হবে। প্রতিষ্ঠান প্রধান প্রতিনিয়ত তিনি জেন্ডার লেন্স ইউজ করে যে শ্রেণীকক্ষে ঠিক মতো জেন্ডার সমতা রক্ষা হচ্ছে কিনা, তার অফিসে ঠিক মতো রক্ষা হচ্ছে কিনা, তার স্কুল পরিবেশে ঠিক মতো যেটা রক্ষা হচ্ছে কিনা, জেন্ডার সমতা রক্ষা হচ্ছে কিনা, এগুলো তিনি অবজার্ভ করবেন এবং মাঝে মাঝে মিটিং করে এগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। শিক্ষক প্রশিক্ষক, শিক্ষকদেরকে যারা প্রশিক্ষণ তাদেরকেও এই জেন্ডার সম্পর্কে ধারণা থাকতে হবে, জেন্ডার সমতা সম্পর্কে ধারণা থাকতে হবে। জেন্ডার বিষয়ক প্রশিক্ষক এবং গবেষক তাদেরও এই বিষয়ে ধারণা থাকতে হবে। বিদ্যালয়ে এখন আমরা বলবো যে বিদ্যালয়ে জেন্ডার সমতা সৃষ্টি করার জন্য আসলে কয়েকটা ধাপে জেন্ডার সমতা সৃষ্টি করা যায়। প্রথম ধাপে কি? প্রথম ধাপে হচ্ছে এই যে আমরা জেন্ডার সমতা প্রতিষ্ঠা করতে চাচ্ছি, সেই জেন্ডার সম্পর্কে সবার কি থাকতে হবে, আমি আগে বলেছি, সেই সম্পর্কে সবার পরিষ্কার ধারণা থাকতে হবে জেন্ডারের বিষয়সমূহ সম্পর্কে। যেমন সেক্স কি, জেন্ডার কি, সেক্সুয়ালিটি কি, জেন্ডার প্যারিটি কি, জেন্ডার ইকুইটি কি, জেন্ডার ইকুয়ালিটি কি, জেন্ডার লেন্স কি, জেন্ডার মানে শিক্ষায় জেন্ডার ইস্যু কি, এই যে সমস্ত বিষয়গুলো সম্পর্কে তাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। এরপরের ধাপ হচ্ছে জেন্ডার বিশ্লেষণ। অর্থাৎ একটা মাধ্যমিক বিদ্যালয়ের অবস্থায় যদি ধরি, তাহলে এই কি অবস্থায় আছে, কতজন স্টুডেন্ট আসছে, কতজন স্টুডেন্ট থাকছে, কত এদের মধ্যে মেয়েদের হার কি, মেয়েরা আদৌ বেশি ঝরে যাচ্ছে না, মেয়েরা ঠিক মতো পড়াশোনা করতে পারছে, শতকরা পার্সেন্ট উন্নীত হচ্ছে কিনা, এগুলো বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করে প্রয়োজনে কি করতে হবে, এই বিশ্লেষণ করে এর ফলাফলের উপর ভিত্তি করে আমাদের প্রকল্প গ্রহণ করতে হবে। প্রয়োজনে অ্যাডভোকেসি করতে হবে। তারপর যেমন প্রশিক্ষণ কার্যক্রমের ব্যবস্থা করতে হবে। বিভিন্ন শিক্ষণ শেখানো উপকরণ ইত্যাদি, জেন্ডার সম্পৃক্ত শিক্ষণ উপকরণ বা শিক্ষা উপকরণ, শিক্ষণ শেখানো পদ্ধতি ইত্যাদি ব্যবহার করতে হবে। শিক্ষক যিনি প্রতিষ্ঠানের প্রধান হবেন, প্রধান শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান, তিনি কি করবেন, তিনি এই জেন্ডার সমতা আনয়নে সচেষ্ট হবেন। তিনি নিজে জেন্ডার সংবেদনশীল হবে এবং শিক্ষকদের শিক্ষণ শেখানো কার্যক্রম কি করবে, মনিটরিং করবে। মনিটরিং করে করে দেখবেন ঠিকভাবে পড়াশোনা করানো হচ্ছে না কেন, পড়ানোর ক্ষেত্রে জেন্ডার সমতা রক্ষা করা হচ্ছে কিনা। এক্ষেত্রে তিনি এই জন্য জেন্ডার লেন্স ব্যবহার করে জেন্ডার পক্ষপাত হয়েছে কিনা তা দেখার চেষ্টা করবেন। শিক্ষকদের সাথে নিয়মিত স্টাফ সভায় জেন্ডার সমতার বিষয়টি নিয়ে তিনি কি করতে পারেন, আলোচনা করতে পারেন। জেন্ডার দৃষ্টিকোণ থেকে সকলের জন্য তিনি কি করবেন, প্রয়োজনীয় সুবিধা দিয়ে নিশ্চিত করতে উদ্যোগী হবেন। এছাড়া তিনি আরো সবচেয়ে উল্লেখ করবেন স্কুল পরিবেশে ইভটিজিং এর কোনো ঘটনা ঘটছে কিনা, যে রাস্তা দিয়ে তারা মানে যে পরিবেশ আসে সেখানে কোনো সমস্যা হলে তিনি তার কাছে যদি কেউ কমপ্লেন করে তিনি সেটার ব্যবস্থা করার চেষ্টা করবেন। তিনি সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সাথে এ নিয়ে আলাপ আলোচনা করবেন, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আলাপ আলোচনা করবেন, অভিভাবকদের সাথে নিয়মিত মিটিং এর ব্যবস্থা করবেন। এই কাজগুলো তিনি করবেন স্কুলের জেন্ডার সমতা রক্ষার স্বার্থে। এখন আমরা এরপরে এই যে জেন্ডার সমতা আনার জন্য যে কৌশলগুলো অবলম্বন করা হবে সেটার জন্য আমরা আসলে এরপরে দেখি যে মাধ্যমিক শিক্ষায় জেন্ডার সমতা তৈরিতে উদ্যোগ নিয়েছে। আমাদের বাংলাদেশ সরকার আন্তর্জাতিকভাবে
যে ঘোষণাপত্রগুলো আসে, যে বিভিন্ন অঙ্গীকারনামাগুলো হয়, বিভিন্ন সংস্থার যে সেমিনার সভা সমাবেশ করে, সে সমস্ত দলিলগুলোর সাথে একাত্মতা বোধ করছে সে অতীত কাল থেকেই। বিভিন্ন ঘোষণাপত্র বা জেন্ডার সমতা রক্ষা করার যে দলিলগুলো আছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দলিল হচ্ছে সিডো দলিল। সিডো কি? সিডো হচ্ছে কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন, অর্থাৎ নারীর প্রতি যে বৈষম্য হচ্ছে তা বিলোপ সনদই হচ্ছে এই সিডো দলিল, সিডো সনদ। এই দলিলে 3টা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, যেটা হচ্ছে সমতার নীতি, বৈষম্যহীনতার নীতি এবং রাষ্ট্রের দায়িত্ব ও জবাবদিহিতার নীতি। এই 3টা নীতির সাথে বাংলাদেশ সরকার অঙ্গীকারাবদ্ধ, অর্থাৎ বাংলাদেশ সরকার এই 3টা নীতি কি করতে বাধ্য? প্রতিপালন করতে বাধ্য। এরপর আসছে বেজিং ঘোষণা ও কর্মপরিকল্পনা 1995 সালে। চীনের 1995 সালে যে বেজিং ঘোষণা হয়েছিল এবং যে কর্মপরিকল্পনা প্ল্যান অ্যাকশনগুলো দেওয়া হয়েছিল, অ্যাকশন প্ল্যানগুলো দেওয়া হয়েছিল, সেগুলো সাথেও বাংলাদেশ একমত প্রকাশ করেছে এবং সেখানে সুন্দর করে বলা হয়েছে যে শিক্ষা এবং প্রশিক্ষণে সম সুযোগ এবং সম প্রবেশাধিকার তৈরির উপর বিশেষ গুরুত্ব প্রদান। সমান সুযোগ দিতে হবে এবং সমান প্রবেশাধিকারে সমান সুযোগ দিতে হবে, এটার উপর গুরুত্ব দিতে হবে। এবং এটার সাথেও একমত প্রকাশ করেছে বাংলাদেশ। ইস্তাম্বুল কর্ম পরিকল্পনা উন্নয়নশীল দেশ, স্বল্পোন্নত দেশগুলো নিয়ে দেশের নারীদের উন্নয়নের জন্য ইস্তাম্বুলে একটা কর্ম পরিকল্পনা অ্যাকশন প্ল্যান হাতে নেওয়া হয়েছিল 2011-2020 সালে। সেই কর্ম পরিকল্পনা অনুযায়ী শিক্ষার উন্নয়নের মাধ্যমে নারী ও কন্যা শিশুর যে অগ্রাধিকার প্রদান সহ প্রবেশাধিকার নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা, সুবিধাবঞ্চিত শিশুদের বিভিন্ন ইনসেন্টিভ প্রদানের মাধ্যমে শিক্ষার সুযোগ ও সামাজিক নিরাপত্তা বৃদ্ধির ব্যবস্থা করা, প্রতিবন্ধী নারী সহ সকল নারীর অধিকার ও জেন্ডার সমতা অর্জন নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া, শিক্ষা, প্রশিক্ষণ ও মৌলিক সুবিধাদি নারী ও কন্যা শিশুর পুনঃপ্রবেশ সহ ভূমি এবং অন্যান্য সম্পত্তির উত্তরাধিকারে তাদের মালিকানা এবং নেতৃত্ব নিশ্চিত করা। এই যে ইস্তাম্বুল কর্মপরিকল্পনা যে নারীর শিক্ষার মাধ্যমে শিক্ষার উন্নয়নের জন্য নারীর যে অগ্রাধিকারকে প্রায়োরিটি দেওয়া, নারীকে প্রায়োরিটি দেওয়া, সেই ইস্যুটাকে বাংলাদেশ গুরুত্বের সাথে নিয়েছে এবং সেক্ষেত্রে তারা কাজ করে যাচ্ছে। সর্বোপরি টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্থাৎ এসডিজি 2016 থেকে 2030 যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেক্ষেত্রেও বাংলাদেশ যথেষ্ট সুনাম অগ্রগতি সাধন করেছে এবং সুনাম অর্জন করেছে। বাংলাদেশের 169টি লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সচেষ্ট রয়েছে এবং এর মধ্যে 5 নং অভিষ্ট হচ্ছে জেন্ডার সমতা অর্জন, নারী ও কন্যা শিশুর ক্ষমতায়ন। জেন্ডার 5 নম্বরে রয়েছে, 5 নম্বর লক্ষ্য রয়েছে, 17টি লক্ষ্য রয়েছে, তার মধ্যে 5 নম্বর লক্ষ্যে রয়েছে জেন্ডার সমতায়ন এবং নারী ও কন্যা শিশুর ক্ষমতায়ন। এই যে নারী ক্ষমতায়ন, সুসংহত প্রযুক্তি, বিশেষ তথ্য প্রযুক্তি তারা ঠিকভাবে ব্যবহার করতে পারছে কিনা, তারপর তাদের ক্ষমতায়ন ঠিক মতো হচ্ছে কিনা, তাদের জেন্ডার সমতা ঠিক মতো হচ্ছে কিনা, বৈষম্য ঠিকভাবে নিরসন হচ্ছে কিনা, এই সমস্ত বিভিন্ন বিষয়ে তাদেরকে উদ্যোগ দেওয়া হয়েছে এবং বাংলাদেশ এই বৈষম্যহীন একীভূত ধারা প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। এসডিজির যে 2030 সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য 2030 সাল নাগাদ তারা একটা টাইমলাইন দিয়েছে এবং এই টাইমলাইনের মধ্যে তারা কি করবে, সকলের জন্য শিক্ষা এবং সকলের জন্য বৈষম্যহীন একীভূত ধারায় প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে। একীভূত শিক্ষা হতে হবে এবং সেটা সকলের জন্য একীভূত শিক্ষা প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সেখানে এটা নিশ্চিত করার জন্য উদ্যোগ গ্রহণ করতে বলা হয়েছে এসডিজিতে। এবার আমরা দেখি জাতীয় পর্যায়ে জেন্ডার সমতা আনয়নের নীতি এবং কি কি আইন প্রণয়ন করা হয়েছে, কি কি নীতি এবং আইন প্রণয়ন করা হয়েছে। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে সংবিধান আছে, সেই সংবিধানে নারীর ক্ষমতায়ন এবং জেন্ডার সমতা প্রতিষ্ঠার জন্য পরিষ্কারভাবে দিক নির্দেশনা এবং গাইডলাইন প্রদান করা হয়েছে।
যেমন বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সবার সমান সুযোগ থাকবে, তারপর আইনের আশ্রয় লাভের ক্ষেত্রে সবার সমান সুযোগ থাকতে হবে, চাকরির ক্ষমতা যদি যোগ্যতা থাকে তাহলে সবাই সমান সুযোগ পাবে, এরকম অনুচ্ছেদ 27, 28-1, 28-3, 28-4, 29, 65, 65-1, এমনকি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রেও নারীদেরকে সমান সুযোগ দেওয়ার কথা বলা আছে। এবার আসি জেন্ডার সমতা প্রতিষ্ঠায় আইনি কাঠামো ও প্রয়োগ সমূহ। জেন্ডার সমতা প্রতিষ্ঠার জন্য যে আইনি ব্যবস্থার দরকার, বিভিন্ন সময়ে বিভিন্ন আইন তৈরি করা হয়েছে এবং সেটা বাস্তবায়িত করা হচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যেমন নারী নির্যাতন প্রতিরোধ আইন 2003, এসিড অপরাধ দমন আইন 2002, পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইন 2010, বাল্য বিবাহ নিরোধ আইন 2014, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন 2013, শিশু আইন 2013, বাংলাদেশ শ্রম আইন 2006, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961। এরকম অনেক আইন আছে যে আইনগুলোর মাধ্যমে কোনো নারী যদি কোনো সমস্যা পড়ে, কোনো স্কুল স্টুডেন্ট মেয়ে যদি কোনো সমস্যা পড়ে, তাহলে তারা আইনের আশ্রয় গ্রহণ করবে এবং এর মাধ্যমে তারা সুফলও অনেকেই পেয়ে থাকেন। এখন আমরা দেখি মাধ্যমিক শিক্ষায় জেন্ডার সমতা তৈরিতে সরকারি কি কি উদ্যোগ আছে। জাতীয় নারী শিক্ষা উন্নয়ন নীতি 2011 এর একটা অন্যতম নীতিমালা, যেখানে জাতীয়গতভাবে নারী উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই জাতীয় নারী উন্নয়ন নীতির বাস্তবায়ন এবং মহিলা ও শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা রোধে 2টা জাতীয় কর্ম পরিকল্পনা ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন গঠন করা হয়েছে। এর মাধ্যমে কি করা হয়, শিশু বিষয়ক আইন ও নীতিমালায় মেয়ে শিশুদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিবন্ধী বিষয়ক আইনে সকলের জন্য একটি বাধামুক্ত একীভূত শিক্ষা বান্ধব শিক্ষণ পরিবেশ তৈরির প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, যা পরোক্ষভাবে নারীর জন্য সমতায়নে ভূমিকা রাখতে পারবে। জাতীয় নারী উন্নয়ন নীতিমালা কয়েকটি বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করে, যেমন বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে, নারীর জন্য সকল ধরনের বৈষম্য দূর করতে হবে, প্রতিবন্ধী মেয়েদের জন্য বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা, নারীর জন্য নিরাপদ এবং আদর্শ বিনোদন ও খেলার মাঠের ব্যবস্থা করা, সকল ধরনের মানসিক ও শারীরিক নির্যাতন রোধ করা, নারীর বিরুদ্ধে অপরাধ যেমন ধর্ষণ, ইভটিজিং, উত্ত্যক্তকরণ, যৌতুক, পারিবারিক নির্যাতন, অ্যাসিড সন্ত্রাস নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি জাতীয় শিশু নীতিমালা 2011-তে মেয়ে শিশুদের চাহিদার প্রতি বিশেষ নজর দেওয়া হয়েছে এবং বিশেষ করে বয়ঃসন্ধিকালে কাউন্সিলিং, শিক্ষা প্রতিষ্ঠানে নারীর জন্য আলাদা শৌচাগার ও অন্যান্য সুবিধাদি নিশ্চিত করা হয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগ সমূহে নারীর নিরাপত্তাও নিশ্চিত করার কথা বলা হয়েছে। এছাড়া সরকার যে জাতীয় শিক্ষানীতি 2010 যে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে যে শিক্ষানীতি দেওয়া হচ্ছে, সেখানে জেন্ডার সমতার জন্য সুস্পষ্ট নির্দেশনামালা দেওয়া আছে। জাতীয় শিক্ষাক্রম 2012-তেও তাই করা হয়েছে। সরকার যে বিভিন্ন পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং পরিকল্পনা প্রণয়ন করছে, সে সমস্ত ক্ষেত্রেও এই জেন্ডার সমতার কথা ইস্যুটাকে মাথায় রেখে করা হয়। প্রথম দিকে জেন্ডারের এই নারীদের এই বিষয়গুলোকে কল্যাণমূলক ওয়েলফেয়ার অ্যাপ্রোচ হিসেবে দেখা হতো, কিন্তু চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনায় এসে এদেরকে তখন আর শুধু কল্যাণমূলক অ্যাপ্রোচ না, এটাকে জাতির উন্নয়নের দিক খেয়াল করে উন্নয়নমূলক অ্যাপ্রোচ হিসেবে গ্রহণ করা হয়। সর্বোপরি সবশেষে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা এসে দেখা যায়, যেটা 2016 থেকে 2020 সাল পর্যন্ত যেখানে নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা অর্জনে 4টা মূল উদ্দেশ্য এবং 3টা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেন্ডার সমতা প্রতিষ্ঠা, প্রশাসনিক সংস্কার ও নারীর ক্ষমতায়ন নিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেন্ডার সমতা প্রতিষ্ঠার মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন সংস্কারের কথা বলা হয়েছে, বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জেন্ডার সচেতনতামূলক প্রকল্প বাস্তবায়ন, মাধ্যমিক স্তরে গ্রামীণ মেয়েদের শিক্ষাকে অবৈতনিক এবং করণ, পাঠ্যপুস্তকে জেন্ডার বিষয়ক পাঠ সংযোজন,
নারীদের জন্য ভৌত অবকাঠামোগত উন্নয়ন, মেয়েদের উপবৃত্তি প্রদান ইত্যাদি বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই সমস্ত প্রকল্পগুলো গ্রহণ করে কি করা হয়, এতে যাতে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় নারীরা ঝরে না পড়ে, নারীরা আরো পড়াশোনা এগিয়ে যায়, তারা আর উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী হয়, দেশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ করতে উৎসাহী হয়ে থাকে। এখন আমরা বিভিন্ন বাধা সমূহ জানলাম। প্রথমে আমরা জেনেছি জেন্ডার সমতা কি, জেন্ডার সমতা, মাধ্যমিক বিদ্যালয়ের জেন্ডার সমতা কি, মাধ্যমিক বিদ্যালয়ের জেন্ডার সমতার অবস্থাটা কি বিশ্লেষণ করেছি। তারপর এই কি কি বাধা আছে, যে সমস্ত বাধার কারণে যে নারীরা ঠিক নিজেদেরকে যে মানে এগিয়ে নিতে পারছে না, সেই বাধাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সরকার জেন্ডার সমতা আনয়নে কি কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে, জাতীয় পর্যায়ে কি কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে, বিভিন্ন বিষয় আলোচনা করে আমরা এখন আসি মাধ্যমিক বিদ্যালয়ে জেন্ডার সমতা আনয়নে করণীয় কি। আসলে আমরা প্রথমে আমরা যে বিশ্লেষণ করে যে আমরা যে অবস্থাগুলো পাবো জেন্ডার সমতার, সেটার উপর ভিত্তি করে, সেই ফলাফলের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন প্রশিক্ষিত পরিকল্পনা গ্রহণ করতে হবে আমাদেরকে, এবং সেই পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। সেটা বাস্তবায়নের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে, বিভিন্ন ভাবে সরকারি ভাবে হোক বেসরকারি ভাবে হোক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে সেই তারপরে এটার সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। জাতীয় কর্মপরিকল্পনা 2013 সালে যে পরিকল্পনাগুলো দেওয়া হয়েছে সেটা বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে, সমন্বিত উদ্যোগ নিতে হবে। শুধু শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় একার কাজ না এই সমস্যাগুলো সমাধান করা, সেক্ষেত্রে অন্যান্য মন্ত্রণালয়কে সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে। সচেতনতা বৃদ্ধি করতে হবে, টিভি মিডিয়া, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে অথবা সভা সেমিনার করে বিভিন্ন দিবস পালন করে এই সচেতনতা বৃদ্ধি করতে হবে। জেন্ডারের বিভিন্ন ইস্যুগুলো, টার্মগুলো সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে, কিভাবে আইনি সাহায্য পাওয়া যেতে পারে সে বিষয়ে সচেতন করতে হবে। আইনকে হাতের দোরগোড়ায় নিয়ে আসতে হবে যাতে সহজলভ্য হয় এবং সবাই সেটা ইউজ করতে জানে, ব্যবহার করতে জানে। একটা আইন শুধু দিলে হবে না, প্রয়োগ করলে হবে না, সেটা সবাইকে ব্যবহার উপযোগী করতে হবে। জেন্ডার সংবেদনশীল অবকাঠামো গঠন করতে হবে। একটা স্কুলে বাচ্চারা যাবে, মেয়েরা যাবে, তাদের উপযুক্ত করে স্কুল অবকাঠামো গঠন করতে হবে। সেই স্কুল অবকাঠামোতে প্রয়োজন বোধে নারী ইঞ্জিনিয়ার নিয়োগ করতে হবে এবং এজন্য নারীদেরকে পেশাগত প্রফেশনাল টপিকস গুলোতে পড়াতে বাধ্য করতে হবে এবং তাদেরকে সেই সুযোগগুলো দিতে হবে। দিলে তারা তাদের অসুবিধাটাকে তারা ভালোভাবে বুঝতে পারবে। বিদ্যালয়ে আসা যাওয়ার পথে এবং চলাচলের পথে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করতে হবে। ইভটিজিং বন্ধ করতে হবে, উত্ত্যক্তকরণ বন্ধ করতে হবে। সমাজে পরিবেশের বা সমাজে যে ছেলেরা বখাটে ছেলেরা আছে বা উঠতি বয়সী ছেলেদের আছে তাদেরকে নিয়ে মিটিং করতে হবে, তাদেরকে বুঝাতে হবে, তাদের জন্য বিভিন্ন প্রচারণা চালাতে হবে যাতে তারা মেয়েদেরকে উত্ত্যক্ত না করে, ইভটিজিং না চালায়। নারীদের সমমর্যাদা এবং নারীদের মর্যাদা যে নারীদের কাছ থেকে আসতে হবে সেটা আবার নারীদেরকে বুঝাতে হবে। নারীরা একটা নারীর গুরুত্ব একটা নারীকে বুঝতে হবে, সে তার সমস্যার সমাধান, একজনের সমস্যার সমাধানে আরেকজন এগিয়ে আসতে হবে, তাদেরকে প্রতিবাদী হতে হবে এবং পরিবারের ভূমিকা পরিবর্তন করতে হবে, পরিবারের ইতিবাচক ভূমিকা হবে, সংবেদনশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষা ব্যবস্থা যে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনতে হবে। তাছাড়া বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির ভূমিকা, সেখানে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিদ্যালয়টা ঠিক জেন্ডার বান্ধব আছে কিনা, কমিটিতে নারী সদস্য আছে কিনা, এই ব্যাপারগুলো দেখতে হবে। বিদ্যালয়ে বিভিন্ন সামাজিক আন্দোলন এবং দিবসগুলো উদযাপনের ব্যবস্থা করতে হবে। বিভিন্ন দিবস উদযাপনের মাধ্যমে সফল নারীদের সফল গাথা গল্পগুলো তাদেরকে জানাতে হবে। বিভিন্ন শিক্ষার্থী যদি একটা শিক্ষা মেলার ব্যবস্থা করা যায়, মানে এরকম নারী মেলার ব্যবস্থা করা যেতে পারে যেখানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নারী শিক্ষার্থীরা তাদের বানানো বিভিন্ন উপকরণ এনে উপস্থাপন করতে পারে এবং তাদেরকে উৎসাহিত করা যেতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানে উত্ত্যক্তকরণ, যৌন হয়রানি প্রতিরোধের অভিযোগ কমিটি গঠন করতে হবে যাতে তারা অনায়াসে, সেটা হিডেন বক্স হতে পারে যে কে দিচ্ছে, সমস্যাগুলো তারা কমিটি জানুক কিন্তু কে দিচ্ছে সেটা না জানলো, এরকম বক্স, হিডেন বক্স গুলো হতে পারে। বিভিন্ন এনজিও এবং কমিউনিটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা কি করতে পারে, তারা বিভিন্ন উঠোন বৈঠক করতে পারে, তারপর বিভিন্ন হচ্ছে
কারো বাড়িতে নির্দিষ্ট দিন পর পর একটা বৈঠক হতে পারে বাড়ির উঠোনে, এই জন্য যেটাকে বলা হচ্ছে উঠোন বৈঠক। মত বিনিময় সভা করতে পারে, জেন্ডার মেলা করতে পারে, কিশোরীদের সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন সভা করতে পারে। এবং শুধু মানে সরকার না, সরকার পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত সবাইকে, এনজিও, কমিউনিটি, সমাজের সবাইকে এই জেন্ডার সমতা বৃদ্ধি জানানোর জন্য কাজ করতে হবে। তাহলেই সম্ভব একটা দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, একটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া, জেন্ডার সমতা আনয়ন করা, জেন্ডার সমতা বৃদ্ধি করা। তাহলে আমরা সবাই আসলে এই দিকে মনোযোগ করে আইনের যথার্থ প্রয়োগ করে আমরা আমাদের আমাদের মাধ্যমিক বিদ্যালয়ে জেন্ডার সমতার রক্ষা করার চেষ্টা করব। তাহলে আজকে আমরা কি কি পড়লাম? আজকে আমরা পড়েছি জেন্ডার সমতা কি, মাধ্যমিক বিদ্যালয়ের জেন্ডার সমতা বলতে কি বোঝায়, তারপর মাধ্যমিক বিদ্যালয়ে জেন্ডার সমতার কি অবস্থা আছে সেটা বিশ্লেষণ করেছি। তা সরকার কি উদ্যোগ গ্রহণ করেছে, আন্তর্জাতিক কি কি সনদ তারা গ্রহণ করেছে, জাতিগতভাবে কি কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এবং মাধ্যমিক বিদ্যালয়ে জেন্ডার সমতা আনয়নে কি কি করা উচিত, সে করা যায় এবং কি করা উচিত, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তাহলে আমরা আজকে বাড়ির কাজ কি, প্রদত্ত পাঠে উল্লিখিত জেন্ডার সমতা প্রতিষ্ঠায় সরকারের উদ্যোগসমূহ হতে প্রাপ্ত সুবিধাসমূহকে কিভাবে আপনার শ্রেণীকক্ষের জেন্ডার বৈষম্য নিরসনে কাজে লাগাতে পারেন তার একটি তালিকা তৈরি করুন। আমরা এই তালিকাটা তৈরি করে আমাদের ফেসবুকের কমেন্টসে হোক বা আমার ইনবক্সে হোক, যেভাবে হোক আপনারা দিবেন, আমি বাড়ির কাজটা দেখে দেওয়ার চেষ্টা করবো। আপনারা ভালো থাকবেন আশা করি, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকে আল্লাহ হাফিজ।